তো সবার প্রথমে মাই লাভ অবতল দর্পণ নিয়ে শুরু করা যাক। উত্তল তো তোমরা করে দেবে, ঠিক আছে। তো একটা অবতল দর্পণ অঙ্কন করলাম। হ্যাঁ চলো, ইউ ভি এফ এর সম্পর্ক। ইউ মানে বস্তু দূরত্ব কোনখান থেকে? মেরু থেকে। ভি মানে প্রতিবিম্ব দূরত্ব কোনখান থেকে? মেরু থেকে। এফ মানে ফোকাস দৈর্ঘ্য কোনখান থেকে? মেরু থেকে। এই বিন্দু থেকে মাপতে হবে তিনটেই। সাপোজ এটা এফ আর এটা 2f। ওকে, তো আমি এখানে বিন্দু বস্তু নেবো। বিন্দু বস্তু মানে আর উচ্চতা দিচ্ছি না, শুধু বিন্দু ধরে নিচ্ছি। আমরা কেসগুলো অলরেডি আগেই জানি যে কোনো একটা বস্তুকে যদি ধরো এখানে রাখা হয়, এখানে কোথায় রেখেছি? 2f এর পরে রেখেছি। তো তার প্রতিবিম্ব কোথায় হয় আমরা জানি, কোথায় হয়? f এবং 2f এর মাঝে। ধরো পুরোপুরি মধ্যবিন্দু হবে তার কোনো মানে নেই, এরকম একটা জায়গাতে দিয়ে দিলাম। আর আমরা এটাও জানি যে 2f মানে যেটা হচ্ছে বক্রতা কেন্দ্র, মানে এই যে একটা বক্রতা দেখতে পাচ্ছ তার কেন্দ্র কোনটা হবে? 2fটা। 2fটা কিন্তু কেন্দ্র। তো সবার প্রথমে দুটো আলোক রশ্মি আমি নিয়ে নেবো। দুটো আলোক রশ্মি নেবো, কি কি নেবো বলো? দুটো না, একটা দিয়ে হয়ে যাবে। ওকে চলো, বস্তু হচ্ছে, আমি লিখে দিচ্ছি একবার, এটা বস্তু, এটা হচ্ছে তার প্রতিবিম্ব, আর এটা হচ্ছে কেন্দ্র, আর এটা হচ্ছে মেরু। ওকে চলো 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 সব করে নেওয়া যাক, ফাটাফাট করে নিই আমরা। কোনো একটা রশ্মি বেরোবে, কিরকম তো ভেবে দেখতে পাচ্ছ, এখান থেকে লাখ লাখ রশ্মি ঝাঁকে ঝাঁকে আসবে, এসে এরকমভাবে যে এই বিন্দুটা দিয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে ওখানেই প্রতিবিম্ব তৈরি হবে। তার মধ্যে আমি লাখ লাখ দরকার নেই, জাস্ট একজন, মানে একটা রশ্মি নেব। ওকে, তাহলে একটা রশ্মি যদি নিই, বস্তু থেকে গেল, কি ধরো কোনো একটা বিন্দুতে পড়লো, ও এই বিন্দুটাতে গিয়ে আপতিত হলো। ওকে, সিম্পল জিনিস স্যার। আচ্ছা, যাবে কোন দিকে? আপতিত রশ্মি তো পেয়ে গেলাম, প্রতিফলিত রশ্মি যাবে কিভাবে? তার জন্য কি করতে হয়, যেহেতু এটা বক্র, এর জন্য তো ডাইরেক্ট আমি অভিলম্ব অঙ্কন করতে পারবো না। সবার প্রথমে আমাকে কি করতে হবে? ওই বিন্দুতে একটা আমাকে স্পর্শক অঙ্কন করতে হবে, তাই তো। আর স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ করে আমি কাকে অঙ্কন করব? অভিলম্বকে অঙ্কন করব। আর একবার যদি আমি অভিলম্ব পেয়ে যাই, অভিলম্বের সাথে যত কোণে আসবে তত কোণেই ফিরে যাবে। আর এটাও আমরা জানি যে বৃত্তের জন্য যে অভিলম্ব হয় সেগুলো কি দিয়ে অতিক্রম করে? কেন্দ্রবিন্দু দিয়ে যায়। তার মানে এই বিন্দু থেকে আমি কি করব? কেন্দ্রবিন্দু পর্যন্ত একটা লাইন টেনে নেবো, যেটাকে নাম কি দেবো? যার নাম দেবো আমরা অভিলম্ব। যার নাম দেবো আমরা অভিলম্ব। তাহলে এই বিন্দু থেকে চলো অঙ্কন করা যাক। চলে গেল কেন এরকম? হ্যাঁ, মোটামুটি দেখো এটা কি অভিলম্ব হচ্ছে, এই বিন্দুতে পড়ছে আলোক রশ্মি। হ্যাঁ স্যার, এটা হচ্ছে অভিলম্ব। তো যত কোণে পড়ছে কি হবে? তত কোণেই ও ব্যাক করবে। অভিলম্ব পেয়ে গেছি মানে এটা হবে তোমার আপতিত, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। সিম্পল জিনিস, এটা আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর যে বিন্দুতে প্রতিফলিত রশ্মি যাবে সেখানেই প্রতিবিম্ব তৈরি হবে। এগুলো একদম সিম্পল জিনিস, আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আপতিত রশ্মি, মানে এই কোণটাকে আমি যদি আই বলি, থিটা কোণে যদি পড়ে, তো কত কোণে ও বেরোবে? থিটা কোণেই বেরোবে, তাই তো হয়, সেটাই তো প্রতিফলনের সূত্র। যত কোণে আপত হবে তত কোণেই নির্গত হয়ে বেরিয়ে চলে যাবে। তো সিম্পল জিনিস। এবার দেখো তিনটে জিনিস এখানে রয়েছে। আর বাস্তবে কি জানো তো, এই যে রশ্মিগুলো নিয়েছি, এই রশ্মিগুলো কিন্তু উপাক্ষীয়। উপাক্ষীয় মানে এত দূরে নয়, বাস্তবে এই বিন্দুটা হচ্ছে এইরকম জায়গাটাতে খুব কাছে। আমি শর্টে একটা এঁকে দিচ্ছি দেখো, কিন্তু অত ছোট করলে আমরা এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারবো না, ব্যাখ্যা দিতে পারবো না। তো ব্যাখ্যা মানে অ্যাকচুয়ালি কিরকম হবে সেটা দেখো। বাস্তবে কিন্তু এরকম হয়, এই বিন্দুটা যে আপতন বিন্দুটা, যেহেতু উপাক্ষীয় রশ্মি, ওটা মেরুর খুব কাছে, খুব কাছে, মেরুর প্রচন্ড কাছে। কিন্তু এটুকু হলে আমি আর কিছু দেখাতে পারবো না, আলাদা করে কে হবে বস্তু দূরত্ব, কিচ্ছু, পুরো কেটে যাবে জিনিসটা। ওই জন্য এই জিনিসটাকে বেসিক্যালি কি করা হয়েছে, এখানে জুম করে অঙ্কন করা হয়েছে। জুম করে অঙ্কন করলে বুঝতে পারছো বিন্দুটা অনেকটা একটু ওপরে চলে গেছে, মানে এটা আরো কাছে, এত দূরেও না। ধরো এইখানটা করে, অ্যাকচুয়ালি বাস্তবে এইখানটা করে বিন্দুটা, এত কিছু ঘেটে দেখতেও পাবে না কিছু আর। তো আলাদা করে ওই জন্য আমি এখানে এঁকেছি। আশা করি এটা বুঝতে পারছো কিভাবে কি হচ্ছে ঘটনাটা। তো ঠিক আছে, এই অবধি কোনো সমস্যা নেই। তিনটে জিনিস এখানে আশা করি দেখতে পাচ্ছ, যে রশ্মিগুলো আছে তিনটে বেসিক্যালি, একটা অভিলম্ব, একটা আপতিত রশ্মি, আর একটা প্রতিফলিত রশ্মি। ওরা কি করেছে? প্রধান অক্ষের সাথে কোণ করেছে। প্রধান অক্ষের সাথে কি করেছে? কোণ করেছে। ধরো এই কত কোণে আনত, আলফা ধরে নিচ্ছি, এর কোণটাকে ধরো বিটা ধরছি, আর এর কোণটাকে আমি গামা ধরছি।
তিনটে। আর যেহেতু এই বিন্দুটা অ্যাকচুয়ালি ওই রকম, তাহলে এই কোণগুলো কত হবে? 2-4 ডিগ্রি করে হবে, প্রচন্ড ক্ষুদ্র হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কোণগুলো আলফা বিটা গামা প্রচন্ড ক্ষুদ্র, আলফা বিটা গামা খুব ক্ষুদ্র, খুব ক্ষুদ্র, খুব প্রচন্ড ক্ষুদ্র আলফা বিটা গামা। ওকে, তো এরকম এই ঘটনা হলো, আশা করি কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মেরু। আচ্ছা, এই বিন্দুটার একটা নাম দিয়ে দেওয়া যাক, এটাকে আমি কি বলে দেবো? এক্স বিন্দু বলে দিই, এক্স কি দিয়া। ঠিক আছে, তো সবার প্রথমে ত্রিভুজ তুমি কটা দেখতে পাচ্ছ বলো? আচ্ছা, আমি এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, সেটা বলছি কোনটা। কে দেখতে পাচ্ছে? এই ত্রিভুজটা কে দেখতে পাচ্ছে? এটা, এটা, এটা দেখতে পেয়েছো? এর জন্য বহিস্থ কোণ কত আছে? গামা। আর আমরা একটা ফর্মুলা ছিল ক্লাস 8-এ, ছিল না? বহিস্থ কোণ কি হয়? অন্তস্থ বিপরীত কোণ দুটির মানের সমষ্টির সমান। তাহলে এই ক্ষেত্রে বহিস্থ কোণ গামা, অন্তস্থ বিপরীত মানে কে কে হবে? থিটা, আর এদিকে কে আছে? বিটা হবে। লিখতে পারি কি পারি না? ইয়েস স্যার, লিখতে পারি। তাহলে এখানে কি লিখবো? গামা সমান থিটা প্লাস বিটা। বহিস্থ কোণ গামা, অন্তস্থ বিপরীত হচ্ছে থিটা প্লাস বিটা। আচ্ছা, আমি লিখে দিচ্ছি তাহলে। ফার্স্ট একটা পয়েন্ট এখান থেকে পেলাম। কোন ত্রিভুজটা বুঝতে পেরেছো? ইয়ে ইয়ে ইয়ে। ওখান থেকে কি লিখবো? ফার্স্ট ত্রিভুজ থেকে গামা সমান থিটা প্লাস বিটা। আর একটা দেখো, দ্বিতীয় যে ত্রিভুজটা আছে, দেখাচ্ছি কোনটা। ইয়ে ইয়ে ইয়ে, এই ত্রিভুজটা। এই ত্রিভুজটাতে বলো তো বহিস্থ কোণ কে আছে? এই ত্রিভুজটার বহিস্থ কোণ হচ্ছে বিটা। দেখতে পাচ্ছ এখানে বহিস্থ কোণ বিটা আছে। তাহলে বিটা সমান কত লিখবো? বিটা সমান থিটা প্লাস আলফা। লিখতে পারি কি পারি না? একই রকম নিয়ম, যেমন এখানে লিখলাম বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ দুটির মানের সমষ্টির সমান। তাহলে বিটা সমান থিটা প্লাস আলফা। দুটো সমীকরণ তো পেয়ে গেলাম, এটা এবং এটা। ওই দুটো থেকে এক কাজ করো, কাবাব মে হাড্ডি কন? থিটা হচ্ছে কাবাব মে হাড্ডি, কারণ প্রধান অক্ষের সাথে আনত কে কে আছে? আলফা বিটা গামা দেখো একই অর্ডারে আছে, তিনজনই প্রধান অক্ষের সাথে আছে। কিন্তু থিটাটা আমার একটু দূরে আছে, আপতন কোণ প্রতিফলন কোণের ব্যাপার আছে। তাহলে কি করতে হয়? সম্পর্কের মধ্যে যদি খারাপ জিনিস ঢুকে যায়, সেই খারাপ জিনিসকে দূর করে বাইরে ফেলে দিতে হয়। তো এখানেও আমরা তাই করবো। থিটাকে কি করব? একদম জার সে উখাড় না, গোড়া থেকে উপরে বাইরে ফেলে দেবো। তাহলে কি হয়ে যাবে? সম্পর্ক জোড়া লেগে যাবে। এক্স্যাক্টলি। তো কিভাবে করব? কিভাবে করব? থিটাকে এখান থেকে বের করে নিই, থিটা কত হচ্ছে। সাপোজ এখান থেকে থিটা যদি লিখি, এটা হচ্ছে গামা মাইনাস বিটা। এবার এই থিটাটার জায়গায় এখানে বসিয়ে দেবো। তাহলে এখান থেকে 2 নম্বরে যদি বসিয়ে দিই, তাহলে বিটা হয়ে যাবে তোমার গামা মাইনাস বিটা প্লাস আলফা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আলফা প্লাস গামা সমান 2 বিটা। দেখো, লিখতে পারি কি পারি না? সিম্পল জিনিস। এই অবধি আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। আর একটা ব্যাপার এখানে আছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, এই বিন্দুটা আমি কি বলেছিলাম? এই বিন্দুটাই তো এই বিন্দুটা। আচ্ছা, কালার চেঞ্জ করে দিচ্ছি। ইসমে और इसमें कोई फर्क नहीं, শুধু জুম করে বানানো হয়েছে বলে দেখতে এত বড় লাগছে। তাহলে এই বিন্দুটা থেকে ভেবে দেখো, এটা তো মেরুর খুব কাছাকাছি বিন্দু। যদি আমি একটা লম্ব অঙ্কন করি, সেটা কোথায় পড়বে? মেরুর যেহেতু খুব কাছে, মেরুর ওপরেই হবে। তো এখানে আমি তাই করব, একটা লম্ব অঙ্কন করব। কিন্তু দেখতে পাচ্ছি একটু সরে গেছে, একটু সরে বলেছে সরে গেছে, তো এটা হালকা করে সরে গেছে, কি মেরুর উপরেই পড়ছে। বাস্তবে কি ওই বিন্দুটা প্রচন্ড কাছে। আমি এটাকে জুম করে দেখিয়েছি তোমার বোঝার সুবিধের জন্য। তুমি বলো তো, এখানে কি বুঝতে পারতে যে আমি আলফা বিটা গামাগুলো এখানটায় দেখাতাম? বাস্তবে কি বোঝা সম্ভব ছিল? সম্ভব তো ছিল না। ওই জন্য আমি আলাদা করে বানিয়েছি। তাহলে এই যদি একটা এই বিন্দু থেকে লম্ব অঙ্কন করি, তো সেই লম্বটাকে ধরো এইচ যদি আমি বলি, এই বিন্দুটাকে আমি পি ধরতে পারি কি পারি না? এটাকেও পি ধরবো। ভাবছো হয়তো স্যার এইটুকুন, এটা যে একটু আগিয়ে গেল স্যার, সেটাকে ধরবেন না? না, কারণ বাস্তবে কি আছে, এই বিন্দুটা অতটা দূরে নেই, ও কোনখানটা করে আছে? এখানটা করে আছে, প্রচন্ড কাছে আছে। তো এখান থেকে যদি লম্ব অঙ্কন করি আমি, সেটা কোন বিন্দুর উপরে পড়বে? মেরু বিন্দুতেই তো পড়বে। এই ক্ষেত্রে একটু এরকম বাঁক আছে বলে বড় করে এঁকেছি বলে দূরে সরে যাচ্ছে। এবার বাস্তবে অতটা দূরে নেই, ও প্রচন্ড কাছে আছে। আমি ওই জন্য প্রথমেই কি বলে দিলাম, সমস্ত রশ্মিগুলো কিরকম রশ্মি? উপাক্ষীয় রশ্মি, মানে ওরা মোটামুটি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল বা খুব কম কোণে আনত, 1 ডিগ্রি 2 ডিগ্রি কোণে আনত। ওটা তো বাদ দাও, ওর থেকে আরো কাছাকাছি পড়ছে, যেটা আমার পক্ষে দেখানো সম্ভব নয় বা এই পুরো জিনিসটা অঙ্কন করা সম্ভব নয়। ওই জন্য আমি একটু জুম করে বড় করে করেছি। বাট আশা করি বুঝতে পেরেছো, এই বিন্দু একই জিনিস। আর এখানে একটু ঘেটে গেল জিনিসটা, ছোট করে দিচ্ছি আমি। ওকে, ডোন্ট ওয়ারি। আলাদা করে একটা সিঙ্গেল লিখে দিচ্ছি, তাহলে আশা করি বুঝতে অসুবিধা হবে না। একটা সিঙ্গেল লাইন টানছি, ইয়ে ব্যাস। 90 ডিগ্রি, এটাকেও আমি কি বিন্দু বলবো? পি বিন্দুই বলবো। আলাদা করে গ্যাপটাকে ধরার কোনো দরকার নেই। তাহলে একটা এর উচ্চতা ধরে নাও এইচ, এই বিন্দুটা হচ্ছে এক্স। কটা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ ভাই সাহেব? 3টে ত্রিভুজ। ভালো করে দেখো, ইয়ে মানে হচ্ছে গামা কোণবালা একটা ত্রিভুজ, একটা বিটা কোণবালা সমবাহু ত্রিভুজ, আর একটা সব থেকে বড় আলফা কোণবালা সমকোণী ত্রিভুজ। তো 3টে সমকোণী ত্রিভুজ থেকে আমি এক কাজ করি, আমাকে কি লাগবে?
আলফা আর এই দূরত্বগুলো লাগবে। তার আগে আরেকটা জিনিসও করে নিতে হবে। দেখো বস্তু এটা, প্রতিবিম্ব এটা, আর এটা হচ্ছে তোমার কেন্দ্র। তো তিনটে দূরত্বগুলো আমি লিখে নিই আগে, দূরত্বগুলো লিখে নেওয়ার দরকার আছে। সবার প্রথমে ধরো এই তিনটে বিন্দু আমাদের ইম্পর্টেন্ট, এটা একটা, এটা একটা, এটা একটা। তো তিনটে বিন্দুর মেরু থেকে দূরত্বগুলোকে আমরা কি বলি? মেরু থেকে বস্তুর যে দূরত্ব সেটাকে আমরা কি বলবো? বস্তু দূরত্ব। মেরু থেকে প্রতিবিম্বের যে দূরত্ব সেটাকে আমরা বলবো প্রতিবিম্ব দূরত্ব ভি। আর মেরু থেকে ফোকাসের যে দূরত্ব সেটাকে বলবো ফোকাস দৈর্ঘ্য। আর মেরু থেকে কেন্দ্রের যে দূরত্ব সেটাকে কি বলবো আমরা? বক্রতা ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর আমরা এটাও জানি আর সমান কত হয়? 2f। তো সেটা আমি আগে করে নিচ্ছি, চলো সবার প্রথমে সেটা করে নেওয়া দরকার আছে। অন্য একটা কালার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এখান থেকে এই দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা কি বলবো? এই দূরত্বটাকে আমরা বলবো ভি। এবার এখান থেকে এই দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলবো 2f বা বক্রতা ব্যাসার্ধ। আর এখান থেকে এই দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলবো ইউ। তো তিনটে জিনিস আশা করি বুঝতে পেরেছো, ইউ, ভি এবং এফ কোনটা কার দূরত্ব। এবার কটা সমকোণী ত্রিভুজ আছে? তিনটে সমকোণী ত্রিভুজ। একটা একটা করে আমি নাম লিখে লিখে দিচ্ছি, দেখো দাঁড়াও। সবার প্রথমে একটা কথা হবে পি এক্স, আচ্ছা এটা নাম দেওয়া হয়নি না, আই, আচ্ছা আই দেওয়া আছে। তো একটা পি এক্স আই, একটা হবে তোমার পি এক্স, এই বিন্দুটা সি বলেছি, দেখো এই যে সি বিন্দু, এটা কেন্দ্র, তো বক্রতা কেন্দ্রকে সি দিয়ে প্রকাশ করি, পি এক্স সি। আর একটা হবে পি এক্স ও। তো তিনটে ত্রিভুজ লিখে নিচ্ছি। সবার প্রথম ত্রিভুজটা হচ্ছে পি এক্স আই, পি এক্স আই। দ্বিতীয় ত্রিভুজ, দ্বিতীয় সমকোণী ত্রিভুজটা হচ্ছে তোমার পি এক্স সি, ত্রিভুজ পি এক্স সি। আর তৃতীয়টা হচ্ছে পি এক্স ও, ত্রিভুজ পি এক্স ও। তো তিনটা ত্রিভুজ আশা করি বুঝতে পেরেছো। সবার প্রথমে বলো এই ত্রিভুজটাকে আমার কি করতে হবে? আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক চাইছি। কার সাপেক্ষে? এই যে ইউ ভি 2r মানে আর বা 2f এদের সাথে। তো সেটা প্রথমের জন্য যদি করি কিভাবে করব বলো? ট্যান আলফা নিয়ে নাও। ট্যানের সূত্র কি হয়? লম্ব বাই ভূমি। আলফার জন্য লম্বটা হচ্ছে h, ভূমিটা কত? v, h বাই v। দ্বিতীয়টার জন্য বলো, দ্বিতীয়টার জন্য হচ্ছে ট্যান বিটা। ট্যান বিটা এর জন্য হবে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে h, ভূমি হচ্ছে 2f। আর তৃতীয়টার জন্য হচ্ছে ট্যান কত আছে বলো? আলফা বোধ হয়, তাই তো? pxi, pxi তো ট্যান গামা ছিল, তো আমি আলফা কেন লিখলাম, সরি। এটা ট্যান কত আছে? গামা আছে। হ্যাঁ, এটা পরেরটা বিটা হলো, তারপরেরটা আলফা, লাস্টেরটা আলফা। pxoটা আলফা, pxo দেখো অ্যাঙ্গেল কত আছে? আলফা আছে। ট্যান আলফা কত লিখবো? লম্ব বাই ভূমি, h বাই কত আছে? ভূমিটা কত হবে বলো? ইউ। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার দেখো বাস্তবে আমি কি বলেছিলাম, এখানে আলফা বিটা গামাগুলো প্রচন্ড 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 ক্ষুদ্র। আর কোণ যদি ক্ষুদ্র হয় আমরা আগেই জানি যে সাইন থিটাকে কি লেখা যায়? থিটা যদি ক্ষুদ্র হয় থিটা লেখা যায়। কস থিটাকে কি লেখা যায়? থিটা যদি ক্ষুদ্র হয় 1 লেখা যায়। তাহলে এই দুটোকে যদি কম্বাইন করে দিই, ট্যান থিটাকে আমি কি লিখবো? সাইন থিটা বাই কস থিটা। তো থিটা বাই 1 কত হয়ে যাবে? থিটা হয়ে যাবে। তো ট্যান থিটাকে আমরা কি লিখে দেবো? থিটা লিখে দেবো। এখানেও আমরা একই রকম ভাবে করবো। ট্যান গামাকে কি লিখে দেবো? শুধু গামা। ট্যান বিটাকে কি লিখে দেবো? শুধু বিটা। এটাকে শুধু কি লিখে দেবো? শুধু আলফা। দেখে নাও, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার এই তিনটে মানকে তুলে এনে কোথায় বসিয়ে দেবো? এখানটাতে বসিয়ে দেবো। সবার প্রথমে দেখো আলফা, আলফা কত আছে? h বাই ইউ। চলো বসিয়ে দাও, h বাই ইউ প্লাস গামা, গামা কত আছে? গামা কত আছে? h বাই ভি, h বাই ভি সমান 2 ইন্টু বিটা। বিটা কত আছে বলো? বিটা কত আছে বলো? h বাই 2f, h বাই 2f। বাহ, ভেরি গুড, লিখে ফেললাম। এবার এক কাজ করি, এইচটাকে কমন নিয়ে যদি কাটিয়ে দিই, তাহলে এইচটাকে যদি কমন নিয়ে নেওয়া হয়, এইচটা কমন নিলে এখানে পড়ে থাকছে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ। এখানে দেখো 2 কেটে যাচ্ছে, এটা h বাই এফ। তো h কেটে গেল, ও হো 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 হো, হেভি সম্পর্ক চলে আসলো। 1 বাই ভি প্লাস 1 বাই ইউ সমান 1 বাই এফ। যেখানে তোমায় জানতে হবে ইউটা হচ্ছে কেন্দ্রবিন্দু থেকে না, মেরু থেকে বস্তু দূরত্ব, ভিটা হচ্ছে মেরু থেকে প্রতিবিম্ব দূরত্ব, আর এফটা হচ্ছে মেরু থেকে ফোকাসের দূরত্ব। এটা অ্যাকচুয়ালি করলাম আমরা 2f এর সাপেক্ষে, কিন্তু 2 কেটে গিয়ে উত্তরটা কার সাপেক্ষে চলে আসলো? ফোকাসের সাপেক্ষে চলে আসলো। অনেকে হয়তো এটা বলবে, স্যার যদি চিহ্নের নিয়মগুলো আমরা লাগিয়ে দিই, কার্টেজীয় চিহ্নের নিয়ম, তাহলেও কি সূত্রটা এরকমই থাকবে? প্লাস মাইনাসের কি কোনো পরিবর্তন হবে? আজ্ঞে না। চলো দেখে দিচ্ছি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি।
আমরা কি শিখিয়েছিলাম, মানে কি শিখেছি, যে বস্তু থেকে রশ্মি কোন দিকে পড়বে, বস্তু থেকে আপতিত রশ্মিকে আমরা যেদিকে পড়বে দর্পণের দিকে যাবে সেই দিকটাকে আমরা কি ধরবো, ধনাত্মক ধরবো। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এদিক দিয়ে আসছে, তাহলে এই দিকটা কত হবে বলো, বাঁ দিকটা হয়ে যাবে ধনাত্মক। আর সবকিছু হবে, মেরু হচ্ছে আমাদের 0,0 মূল বিন্দু, কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দু কিন্তু কেন্দ্র না, কেন্দ্রবিন্দু কত হবে এই ক্ষেত্রে, মেরুটা হবে, মেরুর সাপেক্ষে করবো, মেরুর সাপেক্ষে এই দিকটা তাহলে প্লাস হয়ে যাবে, আর ওদিকটা কত হবে বলো, মাইনাস হয়ে যাবে। বুঝছে কনসেপ্ট ওটাই, যে আপতিত রশ্মি যেদিকে আসবে, আপতিত রশ্মি যেদিকে যাবে সেই দিকটাকে আমরা ধরবো ধনাত্মক, তার বিপরীত দিকটা হয়ে যাবে ঋণাত্মক। তাহলে এই দিকটা ধনাত্মক হবে, বিপরীত দিক মানে কি, ওই দিকটা হবে ঋণাত্মক। তাহলে ইউটাও হবে ঋণাত্মক, ভিটাও হবে ঋণাত্মক, এফটাও কি হয়ে যাবে, ঋণাত্মক। তাহলে চিহ্নের নিয়ম অনুসারে এখানে যদি আমি চিহ্নের নিয়মগুলো বসিয়ে দিই, চিহ্নের নিয়মানুসারে, চিহ্নের নিয়মানুসারে দেখো এই ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছো, চিহ্নের নিয়ম অনুসারে উল্টো দিকে আছে, এদিকটা প্লাস, চিহ্নতে এদিকটা প্লাস, এদিকটা তাহলে কি হবে, বিপরীত দিক মানে মাইনাস, ইউটাও হবে মাইনাস, ভিটাও হবে মাইনাস, এফটাও কত হবে, এফটা বা 2f যাই বলো সেটাও মাইনাস হবে, তিনটেই মাইনাস হবে। যদি বসিয়ে দিই তাহলে 1/-v প্লাস 1/-u সমান 1/-f, সেই তো মাইনাস কমন নিলে ভাই আবার ওটাই চলে আসছে, 1/v প্লাস 1/u সমান 1/f। এটাই হলো সম্পর্ক, এটাই হলো দর্পণের চিহ্নের নিয়ম দিয়ে, বা ছাড়াও তো তাই আসলো যদিও, এটাই হলো দর্পণের সূত্র, ইউভি এবং এফ এর মধ্যে সম্পর্ক। একই পদ্ধতিতে একই রকম ভাবে একই চিহ্নের নিয়ম লাগিয়ে সেম জিনিস 1/v প্লাস 1/u সমান 1/f আমরা উত্তল দর্পণের জন্যও কিন্তু সমাধান করে দেখতে পারি, এক্স্যাক্টলি সেম আনসার আসবে, কোনো চাপ নেই, ডিট্টো সেম আনসার আসবে। অনুবন্ধী ফোকাস বা বিন্দু যুগল এই কথাটির অর্থ কিন্তু খুব সিম্পল, একদম ইজি, আলাদা করে বলার কোনো মানেও হয় না। একটু আগে যে আমরা দর্পণের সমীকরণটা জানলাম 1/v প্লাস 1/u সমান 1/f, এই কথাটার অর্থ হচ্ছে ইউটা কি বলো, বস্তু দূরত্ব, ভিটা প্রতিবিম্ব দূরত্ব। এবার কথাটা হচ্ছে যে বস্তু দূরত্ব, বস্তুর জায়গায় যদি প্রতিবিম্বটাকে রাখি, ফোকাস তো একই থাকছে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, বস্তুর জায়গাতে তৈরি হবে, স্বাভাবিক ব্যাপার, কারণ তুমি ভিটাকে যদি ইউ করে দাও তো ইউটা তখন কত হয়ে যাবে, ভি হয়ে যাবে, এই ঘটনাটা ঘটবে। এই জিনিসটাকেই কি বলে বলো তো, অনুবন্ধী ফোকাস। মানে বস্তুর জায়গায় যদি প্রতিবিম্বকে রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় চলে যাবে, বস্তুর জায়গাতে চলে যাবে, এটাই সিম্পল জিনিস, কিন্তু সমীকরণের কোনো পরিবর্তন হবে না। তাহলে দুটো এমন বিন্দু যাদের একটাতে বস্তুকে রাখলে অন্যটাতে প্রতিবিম্ব তৈরি হয়, আবার অন্যটাতে বস্তুকে রাখলে এটাতে প্রতিবিম্ব তৈরি হয়, এই বিন্দুগুলোকে একে অপরের অনুবন্ধী ফোকাস বলা হয়। কবি বলেছেন, সরি নিউটন দাদু বলেছেন, আমি জানি না কেন নিউটন দাদু ঝোলে ঝালে অম্বলে সবেতেই এত বলেন, মহিলারাও মনে হয় এত কিছু বলেন না যতটা নিউটন দাদু বলে গেছেন। এখানেও ঢুকে ওনাকে কিছু না কিছু একটা করতে হয়েছে, জানি না লাইফে কিসের এত অভাব ছিল, যাই হোক উনি এখানেও আছেন, কিছু করার নেই, পড়তে হবে তোমায়। তো এই যে উনি দর্পণের সমীকরণে ঢুকে গেছেন, তো সেই জিনিসটা উনি কি বলে গেছেন সেটা এখন আমরা ডিসকাস করব। আমরা তো এই সূত্র একটু আগেই দেখলাম যে 1/v প্লাস 1/u সমান 1/f, এটা দর্পণের সূত্র, যে কোনো অবতলের জন্য খাটবে আর উত্তলের জন্যও খাটবে। তো দাদু যেটা বলে গেছেন যে, যারা বলছি ওয়েট, তার আগে একটা কথা বলো, ইউভিএফ এর যে আমরা মানগুলো বের করেছিলাম কার সাপেক্ষে করেছিলাম, মেরু সাপেক্ষে করেছিলাম, এটুকু তো আশা করি বুঝতেই পারছো। মেরু থেকে কোথায় গেছিলাম, বস্তু পর্যন্ত, মেরু থেকে প্রতিবিম্ব পর্যন্ত, মেরু থেকে কেন্দ্র বা ফোকাস তুমি যাই বলো না কেন। তো নিউটন দাদুর কি মনে হয়েছিল আমি জানি না, দাদু বলছেন যে না, মেরু ফেরুকে পাত্তা দিলে হবে না, ফোকাসের সাপেক্ষে করতে হবে সব কিছু। এই তো সবেতেই একটা কিছু বলতে হবে, মানিগুণী লোক ছিল ওই জন্য লোকে ওনার কথা মানতো। সাপোজ তুমি বস্তুকে রেখেছো এখানটাতে এফ টু এফ এর মাঝে, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, কমন সেন্সেই বুঝতে পারছো, এখানটাতে তৈরি হবে প্রতিবিম্ব, এটা বস্তু হলে এটা হবে তোমার প্রতিবিম্ব। তো এটা আমরা ইউ কোনটাকে বলি, আমরা যেটা আগে পড়লাম বা এই সূত্রটা বা সমীকরণটা যেভাবে সমাধান করলাম, আমরা পুরোপুরি এখান থেকে এই দূরত্বটাকে বলেছিলাম ইউ, মনে পড়ছে, এটাকে এফ, এটাকে তো এফ বলেছিলাম, আর এখান থেকে একদম পুরো প্রতিবিম্ব পর্যন্ত এটাকে বলেছিলাম ভি। তো দাদু বললেন না, কেন্দ্র থেকে নিয়ে করলে, কেন্দ্র না মেরু থেকে নিয়ে করলে হবে না, আমি বলছি আমার কথায় শেষ কথা, ফোকাসের সাপেক্ষে করো। তো দাদু বলেন ফোকাসের সাপেক্ষে, ফোকাস হচ্ছে বস। তো দাদু যেটা বললেন ফোকাস থেকে এই দূরত্বটাকে আবার উনি বললেন এক্স ধরে নেওয়া হয় ফোকাসের সাপেক্ষে, কিন্তু ফোকাস থেকে তাহলে প্রতিবিম্বটাকে কত ধরলেন, ওয়াই। তো বেসিক্যালি আর কিছুই না, কিছুই করেননি, অথচ নাকটা গলিয়েছেন আর কি। তাহলে ভি কে আমি ফোকাসের সাপেক্ষে কিভাবে লিখবো বলো, এইটুকুটা তো এফ, এইটুকুটা এফ, তাহলে এফ থেকে কত অ্যাড করছে ওয়াই, আর ফোকাস থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কত আছে, এটা ওয়াই আছে, টোটালটা কত হয়ে যাবে, তাহলে ভি কে আমি সমান সমান কি লিখবো, ভি সমান লিখবো আমি এফ প্লাস ওয়াই।
আচ্ছা ইউকে কিভাবে লিখবো বলো, এফ প্লাস এক্স, তাহলে ইউ সমান হয়ে যাবে তোমার এফ প্লাস এক্স। আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই। তো একই জিনিস উনি করলেন, একটু কায়দা মারতে হবে, নাকটা গলাতে হবে, ফোকাসের সাপেক্ষে করলেন। এবার তোমার মনে হতে পারে স্যার ঠিক আছে, তাহলে কি কোনো কিছু কি বদলাবে, নতুন কিছু কি হলো, একটা করে একটা কিছু তো আসবে জিনিস, দেখা যাক কি আসে। তো এই মানগুলোকে যদি ফোকাসের সাপেক্ষে উনি যেগুলোকে লিখলেন, ইউকে ভিকে লিখলেন, এগুলো যদি আমরা অরিজিনাল যে আমাদের সমীকরণ ছিল সেখানে বসিয়ে দিই, দেখা যাক কি আসে। 1/v প্লাস 1/u সমান 1/f। আচ্ছা তুমি কাজ করো, কার্টেজীয় চিহ্নের নিয়ম বসিয়ে দাও। বস্তু থেকে এদিকে আলোক রশ্মি আসছে, তার মানে এই দিকটা হবে আমাদের প্লাস, আর এদিকটা তাহলে কি হয়ে যাবে মাইনাস। আচ্ছা দেখতেই পাচ্ছ এফটাও মাইনাস, ইউটাও মাইনাস, ভিটাও মাইনাস, তিনটে এই ক্ষেত্রে মাইনাস হবে। তাহলে যদি আমি বসিয়ে দিই 1/v, ভি লিখবো কি এফ প্লাস ওয়াই লিখবো, এফ প্লাস ওয়াই কিন্তু মাইনাস দিয়ে, তাহলে মাইনাস অফ এফ প্লাস ওয়াই প্লাস 1/u। আচ্ছা ইউ লিখবো নাকি এফ প্লাস এক্স লিখবো, এফ প্লাস এক্স কিন্তু মাইনাস দিয়ে হবে, এফ প্লাস এক্স সমান 1/f লিখবো কি মাইনাস এফ লিখবো, এদিকে আছে মাইনাস এফ। মাইনাসটাকে কমন নিয়ে কাটিয়ে যাবে, কেটে যাবে, দেখতেই পাচ্ছ তুমি। মাইনাসটা এখান থেকে নিয়ে নিলে কত পড়ে থাকবে বলো, 1/f প্লাস ওয়াই প্লাস 1/f প্লাস এক্স সমান মাইনাস 1/f। তো মাইনাস মাইনাস কেটে গেল। এক কাজ করা যাক, লসাগু করা যাক। f প্লাস ওয়াই ইন্টু এফ প্লাস এক্স সমান ওখানে 1/, যেমন আছে ছেড়ে দাও, 1/f প্লাস ওয়াই থাকলে কত হবে ওপরে, f প্লাস এক্স প্লাস হয়ে যাবে f প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস 2f বাই এফ স্কোয়ার প্লাস এফ এক্স প্লাস এফ ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু হবে 1/f। কোনাকুনি গুণ করে দাও, এফ স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এফ এক্স প্লাস এফ ওয়াই সমান এক্স এফ প্লাস ওয়াই এফ প্লাস 2f স্কোয়ার। দেখো 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 এফ এক্স কেটে গেল, এফ ওয়াই কেটে গেল, তাই তো 2f স্কোয়ার আছে, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কত হয়ে গেল, 2f স্কোয়ার থেকে এফ স্কোয়ারটা পারে গেলে মাইনাস এফ স্কোয়ার হয়ে যাবে। এই যে উনি বিশাল একটা কাজ করে দিয়েছেন, কিছুই না, এটা করার কোনো মানে হয় না, জাস্ট বলছি এটার কাজটা তুমি একটা অঙ্ক করবে, ঠিক আছে, একই রকম ইউভি এফ দিয়েই করবে যেভাবে শিখিয়েছি, মেরুর সাপেক্ষে সব কিছু যেভাবে শেখালাম প্লাস মাইনাস ধরে করবে, করে এইটা দিয়ে তুমি জাস্ট কি করতে পারবে, ভেরিফাই করতে পারবে যে তোমার অঙ্কটা ঠিক হয়েছে কি হয়নি। আমি করেও দেখাচ্ছি, ডোন্ট ওয়ারি, আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে সূত্রটা দাদুর সূত্র এত কষ্ট করে উনি বানিয়েছেন, সেটার কাজটা কি, ভেরিফিকেশনের জন্য তুমি কাজে এটাকে লাগাতে পারো। একটা কোয়েশ্চেন আমি নিয়ে নিয়েছি, একটা অবতল দর্পণ আমি নিয়ে নিয়েছি, যার ধরো ফোকাসটা দেওয়া আছে 20, সিম্পল, এটা তাহলে 20, আর 2f টা তাহলে কত হবে 40 হবে। এবার কোশ্চেনটায় বলা আছে যে বস্তুকে রাখা হয়েছে 30-এ, বস্তুকে তুমি কোথায় রেখেছো, ইউ সমান সমান 30, তোমাকে কি করতে হবে, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে সেটা তোমায় বের করতে হবে। তো চলো দেখা যাক কিভাবে আমি অঙ্কটা সমাধান করে বলবো। এফটা হচ্ছে কত 20, ইউটা হচ্ছে 30, তাহলে এটা 20 হলে এটা 40 হবে, 2fটা 30 মানে তুমি বুঝতেই পারছো f to f এর মাঝে রাখা আছে, বস্তুটাকে কোথায় রেখেছে, f to f এর মাঝে রেখেছে। তোমায় বের কি করতে হবে, ভি বের করতে হবে। কি করে করবো আমরা, সবার প্রথমে বস্তু থেকে আলোক রশ্মি কার দিকে যাবে, দর্পণের দিকে যাবে, গেল। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ দর্পণটা এভাবে আছে, মানে এই দিকটা এখন পজিটিভ হয়ে যাবে, এই দিকটা হয়ে গেল ধনাত্মক, এটা হলো মেরু। তাহলে বিপরীত দিকটা কত হয়ে যাবে, বিপরীত দিকটা হবে ঋণাত্মক, সিম্পল জিনিস। তাহলে সেটা যদি হয় তাহলে এই ক্ষেত্রে দেখো ইউটা কত হবে, ইউটা হবে তোমার এদিকে আছে, এটা 30 আছে কিন্তু বিপরীত দিকে আছে, তাহলে -30। এফটাও কোন দিকে আছে, বিপরীত দিকে আছে, তাহলে এফটা হবে -20। তুমি কোশ্চেনটা দেখে আশা করি বুঝে গেছো, আনসার কিন্তু 40-এর থেকে বেশি আসবে। কেন বেশি আসবে বোঝা গেল, কারণ এটা কোন কেসটা, বস্তু রয়েছে এফ এবং 2f এর মাঝে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, 2f এর পরে তৈরি হবে, তো আনসার 40-এর বেশি আসবে। যদি কম আসে জানবো 110% ভুল হয়েছে। আচ্ছা করে দেখছি আমি, সূত্রে বসিয়ে দিই 1/v প্লাস 1/u সমান 1/f। আচ্ছা ভি বের করতে হবে, তো তাহলে 1/v কত হবে, 1/f মাইনাস 1/u, লসাগু করলে ইউ এফ হবে, ইউ মাইনাস এফ হবে, উল্টে দিব উভয় পক্ষে, তাহলে ভি হয়ে যাবে ইউ ইন্টু এফ বাই ইউ মাইনাস এফ। মানগুলো যদি আমি বসিয়ে দিই, ইউ এর মানটা কত আছে -30, এফ এর মানটা কত আছে -20 বাই ইউ মাইনাস এফ, ইউটা আছে -30 মাইনাস এফ, এফটা আছে মাইনাসে মাইনাসে +20, তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার মাইনাসে মাইনাসে প্লাস করলে 30 দুগুণে 600, এটা -10, 0 0 কেটে গেল, তাহলে -60।
যা ভেবেছিলাম একদম পারফেক্ট ঠিক করেছি। কেন ঠিক করেছি? কারণ মাইনাস আর মানে বুঝতে পারছো তাই হয়, এফ টু এফ এর মাঝে থাকলে এরকম ভাবে হবে। আর কত দূরত্বে হচ্ছে বলো? 60-এ। এবার তুমি বলবে স্যার তাহলে এত কিছু করে আমার লাভটা কি হলো? নিউটন দাদু সূত্রটা কোথায় কাজে লাগাবো? এটা যে তুমি ঠিক করেছো না ভুল করেছো সেটা তুমি চেক করতে পারবে এটা দিয়ে। কিভাবে করবে? দাদু কি বলেছিল? এক্স ওয়াইটা কি, এক্সটা হচ্ছে ফোকাসের সাপেক্ষে লিখতে হবে, ফোকাসের সাপেক্ষে লিখতে হবে বস্তুটাকে। তাহলে এই ক্ষেত্রে বলো তো এক্স এর মানটা কত হবে? ফোকাস কত আছে? 20, ফোকাস কত আছে? 20, আর বস্তুটা কত আছে তোমার 30। তাহলে এটা এক্স কত হবে? এক্সটা হয়ে যাবে 10, আর ওয়াইটাও কি করবো? ফোকাসের সাপেক্ষে করতে হবে। তো 60 বেরিয়েছে, ফোকাসটা আছে 20, তাহলে ওয়াই এর মানটা কত হবে ফোকাসের সাপেক্ষে? 60 মানে হচ্ছে 40 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে হলো। কারণ ভিটা কত বেরিয়েছে? 60, 60টা কোনখান থেকে দূরত্ব? 60টা হচ্ছে তোমার মেরু থেকে দূরত্ব। আমাকে নিউটন দাদু যেটা বলেছে এক্স ওয়াই সেটা মেরু থেকে নিয়েছে কি ফোকাস থেকে নিয়েছিলেন? ফোকাস থেকে নিয়েছিলেন। তাহলে ফোকাসের সাপেক্ষে কত হবে? ফোকাস দৈর্ঘ্য যদি 20 হয় আর টোটালটা যদি 60 হয় তাহলে 40 হলো ওয়াই এর মানটা। আর এক্স এর মানটা কি বস্তুর সাপেক্ষে, তাহলে এটা যদি 20 হয় আর বস্তু 30, তাহলে এক্সটা কত হবে বলো? 10 হলো। তাহলে এক্স হয়ে গেল তোমার 30 মাইনাস 20 করে 10, আর ওয়াই হয়ে গেল তোমার 60 মাইনাস 20 করে 40। আচ্ছা তাহলে দাদুর সূত্র অনুযায়ী এক্স ওয়াই গুণফলটা কত হবে? গুণ করে দিলে কত হবে? 40 গুণিত 10 মানে 400। এবার ওটাকে কার সাথে সমান হতে হবে? ফোকাসের সাথে কি ফোকাসের বর্গের সাথে? ফোকাসের বর্গের সাথে। আচ্ছা কোশ্চেনে ফোকাসটা কত দেওয়া ছিল? 20, তো 20 বর্গ কত হবে? এফ স্কোয়ার কত হবে? 400। তো এখান থেকে কি শিখে গেলাম? একদম পুরো খাপে খাপ বসে গেল। বুঝতে পেরেছো? এক্স ওয়াই সমান কত চলে আসলো? এফ স্কোয়ার। এটাই মোটামুটি ভেরিফিকেশনের কাজে লাগে, আর সেরকম কোনো অ্যাপ্লিকেশন নেই।